আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আসার জন্য আর এত বেশি অপেক্ষা করছি না, আমরা শুরু করে দিব। 5 বলেছি তো, ধরো যে 10-এর মধ্যে ক্লাস শুরু করে দেওয়া উচিত, কারণ যারা প্রথম থেকে আছো তাদের প্রতি আসলেই রেসপেক্ট রাখা উচিত। যাই হোক, মুছে গেছিল এগুলো। পরিপাক ও শোষণ, লেকচার কত? 4। লেকচার আর লিখলাম না, শুধু 4 লিখলাম। কেমন? পরিপাক ও শোষণ, লেকচার 4। আচ্ছা, এখন আমরা যে টপিক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জিহবা। গতদিনের পরে যেখান থেকে শেষ করেছিলাম, দাঁত শেষ করেছিলাম গতদিন, আজকে আমরা আলোচনা করব জিহবা। ঠিক আছে? জিহবা। তো বায়োলজিতে এই যে জিহবা, এই জিহবা শব্দকে আমরা বায়োলজির ভাষায়, ইংলিশে তো টাং বলি, আমরা জানি। ইংলিশে আমরা জিহবাকে কি বলি? টাং। টাং। তাহলে ইংলিশে আমরা জিহবাকে বলি টাং, কিন্তু মনে রাখবা যে বায়োলজির ভাষায় জিহবাকে বলা হয়, লিঙ্গুয়া। লিঙ্গুয়া মনে থাকবে, বায়োলজির ভাষায় জিহবাকে বলা হয় লিঙ্গুয়া। তা আমরা সেই জিহবা নিয়ে কথা বলতেছি। এখন আমরা ধরো প্রথমে জিহবা যখন একটা পয়েন্ট দিলাম, আমরা চেষ্টা করি তার সংজ্ঞাটা দিয়ে ফেলার। অবশ্যই আমি ক্লাসের উপরে লিখে দিয়েছি যে এটা এসএসসি 2024 বা এইচএসসি 2026 এর জন্য। এই জন্য তোমরা এই যে নোটটা করবা এই অধ্যায়ের, একদম সংজ্ঞা থেকে শুরু করে বিস্তারিত, মানে যাতে অ্যাডমিশন পর্যন্ত আর একটা ওয়ার্ডও এর মধ্যে থেকে অ্যাড না করতে হয়। অ্যাডমিশন পর্যন্ত যাতে একটা ওয়ার্ডও অ্যাড করতে না হয়। সিকিউ এমসিকিউ সব হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো সংজ্ঞাটা আমি কিভাবে বলছি। জিহ্বা কোথায় অবস্থিত? আমাদের মুখবিবরের মেঝেতে অবস্থিত। মানে আমাদের মুখের মধ্যে যে মেঝে আছে, এই মেঝেতে কিন্তু জিহ্বাটা কি অবস্থিত। তাহলে প্রথমে আমি তার সংজ্ঞাতে তার অবস্থানটা উল্লেখ করলাম যে মানুষের মুখবিহবরের মেঝেতে অবস্থিত মাংসল। জিহ্বাটা কিন্তু মাংসল, তাই না? আমাদের জিহ্বা কি মাংসল। তারপরে আমাদের জিহ্বা হচ্ছে সঞ্চরণশীল এবং সঞ্চারণশীল ও, কারণ জিহ্বাকে কি বলা হয়? সংবেদী অঙ্গ, তাই না? সংবেদী অঙ্গ। তা দেখো, মুখবিহবরের মেঝেতে অবস্থিত মাংসল, সঞ্চারণশীল ও সংবেদী অঙ্গকে জিহ্বা বলে, অথবা সংবেদী গোলাপি বর্ণের, আরেকটু দিয়ে দিচ্ছি, গোলাপি বর্ণের ঐচ্ছিক পেশী নির্মিত গোলাপি বর্ণের ঐচ্ছিক পেশী নির্মিত অঙ্গকে জিহ্বা বলে। আশা করি সংজ্ঞাটা তোমাদের পছন্দ হয়েছে। মুখবিহবরের মেঝেতে অবস্থিত মাংসল, সঞ্চারণশীল ও সংবেদী অঙ্গ বা সংবেদী গোলাপি বর্ণের ঐচ্ছিক পেশী নির্মিত অঙ্গকে কি বলে? জিহ্বা বলে। সংবেদী দিলেই হচ্ছে, সংবেদী অঙ্গ বলার দরকার নাই।
আচ্ছা, যাই হোক, জিহ্বা কি দ্বারা গঠিত? পরের পয়েন্ট দেখো, এটি আবরণী কলা। তাহলে জিহ্বার মধ্যে কি কি আছে? এটি আবরণী কলা। তাহলে জিহ্বার মধ্যে আবরণী কলা আছে। তাছাড়া জিহ্বার মধ্যে পেশি এবং গ্রন্থি আছে। তাহলে এটি আবরণী কলা, পেশি ও গ্রন্থি নির্মিত। তাহলে জিহ্বার মধ্যে কি কি আছে মনে রাখবা, এটি আবরণী কলা, পেশি এবং গ্রন্থি নির্মিত। আচ্ছা, জিহ্বাতে একটা প্যাপিলি থাকে, বুঝছো? এটির উপরিভাগে প্যাপিলি, এই শব্দগুলো, যে শব্দগুলো একটু মনে রাখতে হবে সেগুলো অন্য কালার ব্যবহার করি। প্যাপিলি, এর উপরিভাগে প্যাপিলি থাকার জন্য বা প্যাপিলি থাকায় এটি খসখসে। আমাদের জিহ্বার দেখো উপরের দিকটা কিন্তু খসখসে হয়। আমাদের জিহ্বার উপরের দিকটা হচ্ছে খসখসে, খেয়াল করে দেখো উপরের দিকটাই যে খসখসে। আচ্ছা, এই খসখসে হয় বলে কি হয় দেখো, এই খসখসে হয় বলে কিন্তু খাবার আটকে রাখতে সুবিধা হয়। খসখসে হওয়ার জন্য আমাদের জিহ্বাতে কি হয়, খাবার আটকে রাখতে আমাদের সুবিধা হয়। খেয়াল করো, আমি কিন্তু সব তথ্য দেওয়ার চেষ্টা করছি। তাহলে এর উপরিভাগে প্যাপিলি থাকায় এটি খসখসে হয় এবং এই খসখসে হওয়ার কারণে খাবার ধরে রাখতে বা আটকে রাখতে সুবিধা হয়। এছাড়াও এই যে খসখসে যে অংশগুলো আছে, তার মানে তার আবরণী কলা, এগুলোর মাঝে কিন্তু এই খসখসে অংশের বা তার আবরণী কলার মাঝে ফ্লাক্স আকৃতির টেস্টি বার্ড বা স্বাদকুড়ি থাকে। ফ্লাক্স আকৃতির টেস্টি বার্ড বা স্বাদকুড়ি থাকে। তার মানে আমাদের জিহ্বা দিয়ে আমরা কি পাই বলতো, স্বাদ গ্রহণ করতে পারি। ফ্লাক্স আকৃতির টেস্টি বার্ড বা স্বাদকুড়ি থাকে। হ্যাঁ, আচ্ছা, তবে এখানে মনে রাখতে হবে যে এই যে স্বাদকুড়িটা আছে আমাদের, এই যে স্পেশাল পয়েন্ট স্বাদকুড়ি, এই স্বাদকুড়িটা কিন্তু ঘর্ষণের জন্য ওই যে জিহ্বাতে আমরা যখন খাবার খাই, ঠিক আছে, উপরে নিচে নাড়াচ্ছি, প্রতি 5 থেকে 10 দিন পর স্বাদকুড়ি কি হয়, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে, নিচে দেখা যাচ্ছে, আমি একটু খেয়াল করতে হবে, নষ্ট হয়ে নতুন স্বাদকুড়ি দ্বারা প্রতিস্থাপিত হয়। নতুন স্বাদকুড়ি দ্বারা প্রতিস্থাপিত হয়। ওয়ালাইকুম আসসালাম। নতুন স্বাদকুড়ি দ্বারা প্রতিস্থাপিত হয়। ও জি হ্যাঁ, তারপরে হচ্ছে যারা নিয়মিত ক্লাস করছে ধন্যবাদ। আজকে তো 4, লেকচার 5 এর পরে ইনশাআল্লাহ নোট শেয়ারিং কন্টেস্ট হবে। নোট শেয়ারিং এর উপরে থাকবে অফলাইন এবং অনলাইনে বিশেষ ডিসকাউন্ট, পাশাপাশি ধরো এই অধ্যায়ের শীটের পিডিএফ। কারণ আমি বলতে পারি যে বিকাশে 100 টাকা পুরস্কার, হ্যাঁ 200 টাকা পুরস্কার, এগুলো আসলে কেমন জানো, এর সাথে অধ্যায়ের শীট, বায়োলজি বই, এই গিফটগুলো আমি মনে হয় তোমাদের জন্য অনেক বেস্ট হবে। একটা বায়োলজি বইয়ের প্রাইস ফার্স্ট পার্ট বলো সেকেন্ড পার্ট বলো অলমোস্ট 500 টাকা করে। এই গিফটগুলো খুবই সুন্দর। আর বই হচ্ছে একটা ভালো জিনিস, পাশাপাশি বই গিফট দেওয়াটা আমি মনে করি সম্মানের, গিফট পাওয়াটা এর চেয়ে আরো বেশি সম্মানের। যাই হোক, তাহলে আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো যে আমাদের জিহ্বার মধ্যে কি আছে, স্বাদকুড়ি আছে এবং এই স্বাদকুড়িগুলো 5 থেকে 10 দিন পরে ঘর্ষণের কারণে
ধ্বংস হয়ে যায় এবং নতুন ভাবে আবার প্রতিস্থাপিত হয়। তা আমাদের জিহ্বা এই যে স্বাদ, তার মানে জিহ্বার স্বাদ করি কি গ্রহণ করে বলো? জিহ্বার এই যে স্বাদ করি এটা কিন্তু স্বাদ গ্রহণ করে। তাহলে আমাদের জিহ্বার কোন অংশের মাধ্যমে জিহ্বা স্বাদ গ্রহণ করে? স্বাদকুরির মাধ্যমে জিহ্বা স্বাদ গ্রহণ করে। তাহলে এখন আমরা এই জিহ্বার স্বাদ, আমাদের জিহ্বার কোন অঞ্চলটা কোন ধরনের স্বাদ গ্রহণ করতে পারে আমরা একটু সেইটা এখন খেয়াল করি, যে আমাদের জিহ্বার কোন অংশটা কোন ধরনের স্বাদ গ্রহণ করতে পারে সেটা একটু খেয়াল করি। ধরো এই কালো কালার দিয়ে যে আঁকলাম, একটু বড় করে দেখালাম, ধরে নাও এটা আমাদের জিহ্বা, ঠিক আছে? তাহলে জিহ্বার এরকম অঞ্চল আছে। সাপোজ আমি এই যে নীল কালার দিয়ে একটা বর্ডার দিলাম, এটা একটা অঞ্চল, কালার পুরোটা দিলাম না, জাস্ট বর্ডার দিয়ে দেখালাম। তাহলে মনে করো নীল কালার একটা অঞ্চল। তারপরে ধরে নাও যে এই যে দুই পাশ, এই পাশ এই পাশ, এই যে লাল কালার দিলাম, এই দুইটা মনে করো যে একটা অঞ্চল, ঠিক আছে? এরপরে ধরো যে আমাদের জিহ্বার এই যে মাঝখানের এই জায়গাটা যেটা আমরা দেখতেছি, ধরে নাও এইটা একটা অঞ্চল, কালো কালার দিয়ে করে দিয়েছি। এবং সবার লাস্টে এই উপরের দিকে ধরো নীল কালারের কালি অলমোস্ট শেষ, যাই হোক, এই ধরো এইটা একটা অঞ্চল, মূলত এই চারটা, তার মানে স্বাদ গ্রহণের জন্য। তো আমরা মনে রাখবো যে জিহ্বার স্বাদ গ্রহণ, জিহ্বার স্বাদকুরি যে স্বাদ গ্রহণ করে, এই স্বাদ গ্রহণের আমরা ছন্দটা একটু মনে রাখি, যে জিহ্বা তার স্বাদকুরি দিয়ে কিভাবে স্বাদটা গ্রহণ করে। এটা মনে রাখবা তোমরা, মিল অতি, জিহ্বার স্বাদ বা স্বাদকুরির স্বাদ মনে রাখার ছন্দ হচ্ছে মিল অতি। মিল অতি, মিলের ময়রস্বীকার দি কি স্যার? মিষ্টি, মিষ্টি। তাহলে খেয়াল করো, জিহ্বার একদম সামনের অংশ দিয়ে আমরা কোন স্বাদ পাই? মিষ্টতা, মিষ্টতা স্বাদ গ্রহণ করে জিহ্বার সামনের অংশ। আচ্ছা, এরপরে ল দিয়ে আমরা যেটা মনে রাখবো, ল দিয়ে মনে রাখো লবণাক্ত, লবণাক্ত। তাহলে জিহ্বার এর পরের যে অংশটা আছে সেই জায়গা দিয়ে কি স্বাদ পাই আমরা? লবণ, লবণাক্ত স্বাদ পাই, লবণাক্ত স্বাদ পাই। আচ্ছা, এরপর জিহ্বার এই যে অঞ্চলটা আমরা দেখতেছি, এই যে অঞ্চলটা এটা এই জায়গাটা আমরা কি পাই দেখো? সরেয়, সরেয় দিয়ে মনে রাখবো অম্ল। স্যার অম্ল মানে কি? অম্ল মানে আমরা জানি টক, তার মানে এই অঞ্চল দিয়ে আমরা টক স্বাদ পাই। আচ্ছা, আর তয়রস্বীকার দিয়ে লাস্টে মনে রাখবা তিতা। তাহলে একদম এই যে নীল, এটা দিয়ে আমরা কি স্বাদ পাই? তিক্ত স্বাদ পাই, তিক্ত, তিতা বা তিক্ত স্বাদ পাই। তাহলে আমাদের আশা করি বোঝা হয়ে গেছে যে জিহ্বার স্বাদকুরির একদম পশ্চাদের গোড়ায় থাকে তিক্ততা, আর একদম অগ্রের শীর্ষে থাকে মিষ্টতা। এছাড়া অগ্রের দুপাশে থাকে লবণাক্ত এবং পশ্চাদের দুপাশে থাকে মোটামুটি টক জাতীয়। মানে এটা আমরা এভাবে না দিয়ে এভাবেও দিতে পারি। ধরো লাল কালার দিয়ে দিই, এরকম করে দিলে একটু ভালো বোঝা যাবে। আমি আসলে তোমাদেরকে চাইলে কিন্তু এখন তো মুখের মধ্যে তখন ক্যামেরা নিয়ে যেতে হবে, এটা স্বাদটা কিন্তু আমাদের বুঝাই দিতে পারি, কারণ বাসাতে মিষ্টি আছে, বাসাতে লবণ আছে, বাসাতে টক মানে কাঁচা আম আছে, হ্যাঁ, বাসাতে তিতা 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 করল্লা নাই, তবে বেশ কিছু বিষয় আছে যেমন তিতা, যেগুলো আমরা পাবো। তাহলে আশা করি তোমরা ধরতে পেরেছো যে কোন জায়গাতে কোন স্বাদ আমরা পেয়ে যাব। এখন যদি আমি তোমাদের সামনে খাওয়া দাওয়া করি তখন আবার তোমরা রাগ করে ফেলবা। যাই হোক, এরপরে আসি যে জিহ্বার কিন্তু 3 প্রকার গ্রন্থি থাকে। জিহ্বাতে, পরের পয়েন্টে যাই, এ পাশে লিখছি, হ্যাঁ, জিহ্বাতে 3 প্রকার গ্রন্থি থাকে। জিহ্বাতে 3 প্রকার গ্রন্থি থাকে। জিহ্বাতে 3 প্রকার গ্রন্থি থাকে। কি কি নাম স্যার গ্রন্থিগুলো? একটা হচ্ছে তোমার শ্লেষ্মা ক্ষরণকারী গ্রন্থি। 1 নাম্বার হচ্ছে শ্লেষ্মা, শ্লেষ্মা ক্ষরণকারী, শ্লেষ্মা ক্ষরণকারী গ্রন্থি 1 নাম্বার
শ্লেষ্মা ক্ষরণকারী গ্রন্থি। 2 নাম্বার এনজাইম ক্ষরণকারী গ্রন্থি। 2 নাম্বার হচ্ছে কি এনজাইম ক্ষরণকারী গ্রন্থি, বা এটাকে আমরা সেরাস গ্রন্থি বলতে পারি, এনজাইম ক্ষরণকারী গ্রন্থি বলতে পারি, অথবা সেরাস গ্রন্থি। আমার কথাটা শুনে রাখো, এনজাইম ক্ষরণকারী গ্রন্থি অথবা সেরাস গ্রন্থি। সেরাস গ্রন্থি বা সেরাস কোষ বলি আসলে মূলত, যাই হোক দুটোই রাইট, সমস্যা নাই। 3 নাম্বার মনে রাখবা যে আমাদের মুখের মধ্যে আর একটা স্পেশাল একটা গ্রন্থি আছে যার নাম হচ্ছে লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থি। ওকে, তাহলে ওই যে বলেছিলাম যারা প্রথম থেকে ক্লাস করছে একদম সর্বোচ্চ মনোযোগের সহিত, ইসমাম বিন রাশিদ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জিহবা দিয়ে স্টার্ট করছে। আচ্ছা, তাহলে দেখো এটা আমরা বুঝতে পেরেছি, এই জায়গাটা কোথা থেকে আমাদের আসলো সেটাও বুঝতে পারলাম। আমি প্রজেক্টর পাশে সেট করে রাখছি, যদি আমার মনে হয় বা তোমরা বলো যে স্যার রিয়েল মানুষের জিহবার ভিডিওটা কেমন হয় বা কিছু, আমি দেখাতে পারতেছি, কমেন্ট করলে আমি আমার মতো করে বলবো আর কি ইনশাল্লাহ। যাই হোক, তাহলে 3টা মনে রাখবা যে এই অধ্যায়ের বেশিরভাগ বিষয় 3 প্রকার। এই অধ্যায়ের বেশিরভাগ বিষয় 3। তৃতীয় অধ্যায় জিওলজির 80 থেকে 90% বিষয় 3। তৃতীয় অধ্যায় 80 থেকে 90% বিষয় 3। আচ্ছা, যাই হোক, এরপর আমরা যেতে পারি আমাদের পরবর্তী অংশে। তাহলে পরবর্তী অংশে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই যে লসিকা যে গ্রন্থিটা আমরা পড়লাম লাস্টে, এই লসিকা গ্রন্থিগুলো কিন্তু সম্মিলিতভাবে লিঙ্গুয়াল টনসিল তৈরি করে। এই লসিকা গ্রন্থিগুলো কি করে? সম্মিলিতভাবে লিঙ্গুয়াল টনসিল গঠন করে। তার মানে এই যে আমাদের টনসিল দ্বারা আমরা আক্রান্ত হই না, আসলে টনসিল দ্বারা আক্রান্ত হই না, আমরা ভাইরাস দ্বারা আক্রান্ত হই, এবং দেখা যাচ্ছে আমাদের টনসিলের মধ্যে মানে টনসিলটা ব্যথাপ্রাপ্ত হয়। তাহলে এই যে কিওয়ার্ডস একটা আমরা মনে রাখতে বলেছিলাম বেসিক ক্লাসে বা প্রথম ক্লাসের লাস্ট অংশে, যে বায়োলজির মধ্যে কোনো অঙ্গের শেষে যদি আমরা ITIS এই শব্দটা যুক্ত করি তাহলে সেটা কি হয় বলো? প্রদাহজনিত রোগ। প্রদাহজনিত রোগ। তাহলে টনসিল কিন্তু সবারই আছে। টনসিলে যদি আমাদের কোনো ইনফেকশন হয়, মানে ভাইরাস দ্বারা দেখা যাচ্ছে আমরা আক্রান্ত হয়েছি, তখন যে রোগ দ্বারা আমরা আক্রান্ত হব সেটাকে বলবো টনসিলাইটিস। টনসিলাইটিস মনে থাকবে। তাহলে টনসিলাইটিস একটা লালা গ্রন্থি বা জিহ্বার একটা রোগ বলতে পারি আমরা। যাই হোক, আচ্ছা, এখন আমরা যে তথ্যটা মনে রাখবো যে আমাদের জিহ্বার কিন্তু একটা পঞ্চম স্বাদ আছে। জিহ্বার, তাহলে এখানে তো 4টা পেয়েছো, এই পয়েন্টটাই দিয়ে দিচ্ছি যে জিহ্বার পঞ্চম স্বাদ। জিহ্বার পঞ্চম স্বাদ কোনটা? মাংসের স্বাদকে পঞ্চম স্বাদ বলা হয়। জিহ্বার পঞ্চম স্বাদ হচ্ছে মাংসের স্বাদ। আমরা যে মাংস খাই, দেখো মাংসকে আমরা না মিষ্টি বলি, না লবণ বলি, না টক বলি, না তিতা বলি। তাহলে জিহ্বার পঞ্চম স্বাদ হচ্ছে কি? মাংসের স্বাদ। মনে থাকবে, জিহ্বার পঞ্চম স্বাদ হচ্ছে মাংসের স্বাদ। নোট করো কিন্তু সবাই, জিহ্বার পঞ্চম স্বাদ হচ্ছে মাংসের স্বাদ। এমসিকিউতে এগুলো খুব কাজে লাগবে। জিহ্বার পঞ্চম স্বাদ আমরা কি বলবো? মাংসের স্বাদ। ওকে, আশা করি তোমাদের লিখার কাজটা হয়েছে মোটামুটি। আর আমরা এই তথ্যটা মনে রাখি যে জিহ্বা কিন্তু ঝাল। ঝাল আসলে কোনো স্বাদ নয়। আমি এটা লিখে দিব কিনা জানি না, তোমরা যদি বলো। ঝাল আসলে কোনো স্বাদ নয়। ঝালটা হচ্ছে কি, দেখো যে আমাদের এই জিহ্বার, তোমরা খেয়াল করে দেখো যে আমাদের জিহ্বার মধ্যে এই ত্বকটা, উপরের ত্বকটা কিন্তু মসৃণ না, এখানে অসংখ্য এরকম খাঁচকাটা খাঁচকাটা এরকম অংশ আছে। তো এই যে এগুলোর মধ্যে যখন ঝালটা চলে যায় আমাদের, তখন ঝাল হচ্ছে একটা রাসায়নিক উপাদান। তো সেই রাসায়নিক উপাদান যদি চলে যায় তখন সেখানে একটা আমাদের অস্বস্তিকর অবস্থা তৈরি হয়, যে কারণে অনেক সময় ধরো আমরা এরকম করি, আমাদের চোখ দিয়ে পানি চলে আসে, নাক ঘামে, মাথা ঘামে। আশা করি বুঝতে পারছো। মানে ধরো আমার হাত, এই যে ভালো হাত,
এটার উপরে মরিচ রাখলে তো কোনো সমস্যা নাই, বা মরিচ দিয়ে ডলা দিলে আসলে তেমন কোনো সমস্যা নাই। কিন্তু এই জায়গায় যদি কাটা থাকে তাহলে মরিচ দিয়ে ডলা দিলে আমি কিন্তু মাইকেল জ্যাকসনের মতো নাচ করব। তো এই যে নাচটা যে আমার হইলো, এটা আসলে কি জন্য বলো তো? মানে অস্বস্তির কারণে, তাই না? অস্বস্তির কারণে। ঠিক তেমনই আমাদের মুখের মধ্যে যে ঝালটা যায় সেটা হচ্ছে একটা রাসায়নিক উপাদান, সেটা আসলে কোনো স্বাদ নয়। তাহলে মনে রাখবা, ঝাল কোনো স্বাদ নয়। আর আমাদের জিহ্বা শুকনা খাবারের স্বাদ নিতে পারে না। আমাদের জিহ্বা শুকনা খাবারের স্বাদ গ্রহণ করতে পারে না। আমাদের জিহ্বা শুকনা খাবারের স্বাদ গ্রহণ করতে পারে না। মনে থাকবে সবার? আমাদের জিহ্বা শুকনা খাবারের স্বাদ গ্রহণ করতে পারে না। এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার কথাবার্তা। এখন যদি আমরা লাস্টে যাই তাহলে মনে রাখবা, লাস্টের যে অংশ, যে কাজ, জিহ্বার কাজটা পড়ে ফেলি তাহলেই হবে। জিহ্বার কাজ, কাজ। তো জিহ্বার কাজ আমরা কি কি বলতে পারি বলতো? চর্বণ, স্বাদ গ্রহণ, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার আচ্ছাদন, গলাধকরণ। মানে একটু একটু করে লিখছি জাস্ট। দেখো, চর্বণ চিবাইতে সহায়তা করছে, যদিও চিবাই দাঁত দ্বারা, কিন্তু জিহ্বা নাড়াচাড়া করে। তারপরে ধরো আচ্ছাদন করে রাখে, আচ্ছাদন। তারপরে কি হচ্ছে? গলাধকরণ, খাবারকে কিন্তু গিলতে জিহ্বা কি করে? সহায়তা করে, গলাধকরণ। তাহলে চর্বণে সহায়তা করছে, আচ্ছাদনে সহায়তা করছে, গলাধকরণে সহায়তা করছে, স্বাদ গ্রহণে সহায়তা করছে, স্বাদ গ্রহণ। তারপরে এই যে আমরা কথা বলছি, তুমি কথা বলে দেখো জিহ্বা ছাড়া, জিহ্বাকে কোনো দিকে আটকায় রাখো, দেখো কথা বেরই হবে না। তাহলে হচ্ছে কথা বলতে সহায়তা করছে, কথা বলতে। স্বর সৃষ্টি লিখবো না, কারণ স্বর সৃষ্টি হয় স্বরযন্ত্রের মাধ্যমে। স্বরযন্ত্র হচ্ছে এইখানে, এই যে এটা হচ্ছে স্বরযন্ত্র, তাই না? তাহলে আমরা স্বর সৃষ্টি লিখবো না, বলবো কথা বলতে সহায়তা করতেছে। তো এগুলো হচ্ছে জিহ্বার মোটামুটি কাজ। এছাড়া জিহ্বার মধ্যে কিছু শ্লেষ্মা এবং জলীয় পদার্থ কিন্তু ক্ষরিত হয়। কিছু শ্লেষ্মা ও জলীয় পদার্থ ক্ষরণ করেও কিন্তু আমাদের উপকার করে জিহ্বা। জলীয় পদার্থ ক্ষরণ, স্যার কেমন উপকার করে? যেমন মনে করো যে আমরা হঠাৎ করে একটা গরম কিছু যদি আমি খেয়ে নিই, ধরো একটা সিঙ্গারা গরম একদম, মানে মনের ভুলে মুখে ঢুকাই ফেলছি, তখন আমরা কি করি দেখো, মুখের মধ্যে মানে মুখ থেকে দেখো, তুমি নিজে যারা লাইভ দেখতেছো করে দেখো যে মুখের মধ্যে থেকে লালা বেশি পরিমাণে নিঃসৃত হচ্ছে। আমি কিন্তু গরম খাবার দিলে আমার পুরো জিহ্বা পুড়ে যায় না, হয়তো এক জায়গাতে একটু পুরো আঁচ লাগে, অন্য জায়গাগুলো কিন্তু আমরা ওই লালা সাথে সাথে, জিহ্বার সাথে সাথে একটা ক্রিয়া দেয়, ওই ক্রিয়ার মাধ্যমে একটু বেশি পরিমাণে লালা নিঃসৃত হয়। তাহলে পানির মধ্যে, লালার মধ্যে, শ্লেষ্মার মধ্যে গরমটা কিন্তু এত বেশি পরিমাণে কাজ করতে পারে না। তাহলে প্রথম যে জায়গায় আমার স্পর্শ লেগেছে ওই জায়গাটা পুড়লো, বাকি জায়গায় কিন্তু কম পুড়ে। আমরা অনেক সময় চা খাওয়ার সময় দেখি যে আমাদের অল্প একটু পুড়ে যায়, কিন্তু দেখবে পুরো মুখ পুড়ে যায়, এরকম কথা কিন্তু আমরা শুনি না। তো যাই হোক, এগুলো হচ্ছে জিহ্বার কাজ। আশা করি তোমাদের এগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই ছিল জিহ্বা নিয়ে কথাবার্তা। জিহ্বার পড়া কিন্তু এর মধ্যেই শেষ হয়ে গেল। জিহ্বার পড়া এর মধ্যেই শেষ হয়ে গেল। আমি অবশ্য ফোনের দিকে খেয়াল করি নাই, একটু তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি। এখান থেকে কিছু এমসিকিউ আমি যদি আবার তোমাদেরকে রিভাইজ দিয়ে দিই, আমার মনে হয় তাহলে তোমাদের জন্য আরো ভালো হয়। যে প্রশ্ন করতে পারো যে স্যার জিহ্বার মধ্যে স্বাদ কুড়ি কত থাকে? জিহ্বার মধ্যে স্বাদ কুড়ি নিয়ে কিছু এমসিকিউ বলে দিই তোমাদেরকে আবারও। তো জিহ্বার মধ্যে স্বাদ কুড়ির সংখ্যা হচ্ছে 10,000। জিহ্বার মধ্যে স্বাদ কুড়ির সংখ্যা কত? 10,000। জিহ্বার মধ্যে স্বাদ কুড়ির সংখ্যা 10,000টি স্বাদ কুড়ি থাকে। তারপরে মনে রাখবো, আমাদের জিহ্বার স্বাদ কুড়ি কয়দিন পর পর নষ্ট হয়? 5 থেকে 10 দিন পর পর এই স্বাদ কুড়ি নষ্ট হয়। জিহ্বার স্বাদ কুড়িটা 5 থেকে 10 দিন পর পর কি হয়ে যায়? নষ্ট হয়। এই এমসিকিউ গুলো কিন্তু আমাদের জন্য খুব কার্যকরী, ইনশাআল্লাহ মনে রাখবা তোমরা। আর জিহ্বা হচ্ছে স্বাদ কুড়িগুলোর আকার কেমন যদি জিজ্ঞেস করে তাহলে বলবা ফ্লাক্স আকৃতির, ফ্লাক্স আকৃতির। মনে থাকবে সবার? ওকে। এরপরে পঞ্চম স্বাদ কোনটা? মাংসের স্বাদ। এই এমসিকিউ গুলো কিন্তু পরীক্ষাতে বেশি পরিমাণে আসে। এখন আমরা একটা শব্দ পড়বো এখানে, সেটা হচ্ছে ইপিগ্লটিস। ইপিগ্লটিস, ইপিআই, ইপি, জিএলও, টিজিএলও, টিটিআইএস। হ্যাঁ,
ইপিগ্লটিস। আচ্ছা, ইপিগ্লটিস শব্দটার অর্থ বা বাংলা হচ্ছে উপজিহ্বা, নট আলজিহ্বা, উপজিহ্বা। তো দেখো আমাদের মুখগহ্বরের মধ্যে কিন্তু আলজিহ্বা আছে। স্যার আলজিহ্বা কোনটা? এই যে আ করলে যেটা দেখা যায় এটা হচ্ছে আলজিহ্বা। এই আলজিহ্বাটা কি করে, আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারটা যাতে আমাদের নাসিকা নাকের দিকে না যায় এই কাজটা নিয়ন্ত্রণ করে আলজিহ্বা। তার মানে খাদ্যকে কোন দিকে, নাসিকার দিকে প্রবেশে বাধা দেয় আলজিহ্বা। আর উপজিহ্বা কি করে? উপজিহ্বা হচ্ছে তোমার খাদ্য যখন আমরা খাই, তুমি খেয়াল করে দেখো যে যে খাদ্যটা আমরা খাচ্ছি এই খাওয়ার সময় কিন্তু আমাদের, তুমি গিলে দেখো, মানে জাস্ট ফিল করো যে কোনো কিছু তুমি গিলছো, গিলো এরকম দেখো, তুমি যখন গিলছো তখন তোমার শ্বাসক্রিয়াটা বন্ধ আছে, ফিল নাও, অনলাইনেও ফিল নাও, মানে নিজে নিজে প্র্যাকটিক্যাল করো। তোমার দেহ হচ্ছে একটা সায়েন্স, তুমি নিজে একটা সায়েন্স, তোমার দেহ একটা বিজ্ঞান, তোমার দেহ একটা জীববিজ্ঞান। তাহলে দেখো তুমি নিজে ফিল করে দেখছো যে আমরা যখন খাবারটা গিলতে যাচ্ছি, স্যার আমার দম মানে আটকায় রাখছি, বন্ধ আসছে বলবো না, আটকায় রাখতেছি। এই আটকানোর কাজটা করছে ইপিগ্লটিস বা উপজিহ্বা। ধরো যে এইটা আমাদের স্বরযন্ত্র, তো এই স্বরযন্ত্রের উপরে এইরকম এইভাবে যখন এই যে কথা বলছি, এখন আমি তো কথা বলতেছি তখন কিন্তু খোলা, আমার খাবার যখন গিলতে যাচ্ছি বন্ধ, বন্ধ, ঠিক আছে, এই কাজটা। তাহলে যদি প্রশ্ন করে যে নাসিকাতে খাদ্য প্রবেশে বাধা দান করে কে? আলজিহ্বা। আর স্বরযন্ত্র বা শ্বাসনালীতে খাদ্য প্রবেশে বাধা দেয় কে? উপজিহ্বা। মনে থাকবে, তাহলে এটা কিন্তু ওই জিহ্বার অংশই, তবে এগুলো জিহ্বা নয়, আলজিহ্বা আর উপজিহ্বা, এটা মনে রাখবা। এখন লাস্ট জিহ্বা সম্পর্কে যে কথা তোমাদেরকে বলতে পারি সেটা হচ্ছে, আমি দুইটা রোগের কথা বলি এখানে, দুইটা রোগ, তাহলে জিহ্বা সম্পর্কে একদম ডিটেলস পড়া তোমাদের কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। দুইটা রোগ। ও একটা প্রশ্ন, বা ওটা আমি মুখে বলছি, লিখে দিচ্ছি না। দেখো সবার প্রথমে কিছু রোগ বা তথ্য দিয়ে লিখতে পারো। প্রথমটা হচ্ছে অ্যাপনিয়া। তাহলে অ্যাপনিয়া জিনিসটা কি স্যার? খাদ্য গলাধকরণের সময়, খাদ্য গলাধকরণের সময় শ্বাসক্রিয়া বন্ধ হওয়াকে, খাদ্য গলাধকরণের সময় শ্বাসক্রিয়া বন্ধ হওয়াকে অ্যাপনিয়া বলে। খাদ্য গলাধকরণের সময় শ্বাসক্রিয়া বন্ধ হওয়াকে অ্যাপনিয়া বলে। খাদ্য গলাধকরণের সময় শ্বাসক্রিয়া বন্ধ হওয়াকে অ্যাপনিয়া বলে, একটা। দুই নাম্বার যেটা আমরা পড়তে পারি সেটা হচ্ছে ডিসজিউসিয়া। দুই নাম্বার যে শব্দটা পড়বা সেটা হচ্ছে ডিসজিউসিয়া, জিউসিয়া, ডিসজিউসিয়া, ডিসজিউসিয়া। আচ্ছা, ডিসজিউসিয়াটা স্যার কি? সেটা হচ্ছে দেখো, ডিজ, আমি যদি ভালো থাকি, ভালো আছি, তাহলে তুমি কি বলছো? স্যার আপনি তো খুব ইজি আছেন, রিল্যাক্সড, তাহলে ইজি। কিন্তু আমি যদি ইজি না থাকি তাহলে কিন্তু সেটাকে আমরা কি বলি? ডিজ ইজি, ডিজ লাইক, ডিজ ইজি। ওই ডিজ ইজি থেকে কিন্তু ডিজিজ, ডিজ ইজি থেকে ডিজিজ, এই জন্য আমরা কি বলি? ডিসিজ বা ডিজিজ। তাহলে আশা করি বুঝতে পেরেছো ডিজ কেন বলছি। আচ্ছা, তাহলে কেউ যদি স্বাদ গ্রহণে ব্যর্থ হয়, যখন কোনো মানুষ স্বাদ গ্রহণে ব্যর্থ হয়, স্বাদ গ্রহণে মানে আমি খাবার খাচ্ছি কিন্তু স্বাদ পাচ্ছি না, স্বাদ গ্রহণে ব্যর্থ হলে কিন্তু সেটাকে আমরা কি বলবো? সেই রোগটাকে বায়োলজির ভাষায় আমরা বলবো হচ্ছে ডিসজিউসিয়া। যখন কোনো ব্যক্তি স্বাদ গ্রহণে ব্যর্থ হয় তখন তাকে বলা হয় ডিসজিউসিয়া। রোগটার নাম কি হয়? ডিসজিউসিয়া। এক্ষেত্রে একটু বলে রাখি, দেখো যদি কোনো কারণে আমাদের দেহের তাপমাত্রা বেড়ে যায়, আমাদের দেহের কিন্তু মানব দেহের যেটা স্বাভাবিক তাপমাত্রা ধরা হয় সেটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট, বা সেটা তোমার 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস মতো এরকম হয়, 36 থেকে 37, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক তাপমাত্রা। তো এই তাপমাত্রা যাতে বেড়ে গেলে, তার মানে আমরা জ্বরে আক্রান্ত হলে, তখন কিন্তু দেখবা যখন আমরা জ্বরে আক্রান্ত হই আমাদের নরমালি ভাত টাত খেতে তিতা লাগে, মানে আমাদের খেতে ইচ্ছা করে না। তো এইটা কেন? তাহলে বুঝবা যে যখন কেউ জ্বরে মানে দেহের তাপমাত্রা বেড়ে যায় তখন এই যে স্বাদকারক বা স্বাদ কোরক যেগুলো আছে, টেস্টি বার্ড যেগুলো আছে, এই টেস্টি বার্ড গুলো কিন্তু তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তাহলে অত্যাধিক তাপে, অত্যাধিক দেহের তাপে টেস্টি বার্ড গুলো তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে, এই কথাটাও মনে রাখবা। লাস্ট জিহ্বা সম্পর্কে কথাবার্তা হচ্ছে ডিসফ্যাজিয়া। এটা মূলত আসলে জিহ্বা সম্পর্কে না, তারপরে একসাথে দিচ্ছি ডিসফ্যাজিয়া বা ফ্যাগিয়া, অনেকে গিয়া বলে অনেকে জিয়া বলে, ফ্যাজিয়া। আচ্ছা, ডিসফ্যাজিয়াটা কি? অনেক সময় কি হয় আমাদের
যে খাবার গিলতে সমস্যা হয়, গিলার সময় ব্যথা করে বা কিছু করে, হ্যাঁ, নট টনসিলের কারণে নরমালি। তো এই যে খাবার গলদকরণের সময় যে ব্যথা হয় বা গলদকরণটাতে একটা বাধা সৃষ্টি করে, এইটার ফলে যে রোগটা তৈরি হয় সেটাকে আমরা বলি ডিসফ্যাজিয়া। তাহলে স্যার কি লিখবো? লিখে ফেলো যে খাদ্য গলদকরণের সমস্যা হলে, খাদ্য গলাধকরণের সমস্যা হলে যে রোগ হয় সেটাকে আমরা বলি খাদ্য গলাধকরণে, গলাধকরণের সমস্যা হলে যে রোগ হয় সেটাকে আমরা বলি হচ্ছে ডিসফ্যাজিয়া। ডিসফ্যাজিয়া। একদম যতগুলো ইন্টার লেভেলের বই আছে সব বইয়ের তথ্য অনুযায়ী জিহ্বার পড়া এখানেই সমাপ্ত। আমি একটু ফোনে বের হয়েছিলাম, আমি একটু তোমাদের দেখে নিই। দেখো একটু ডিটেলস আকারে পড়াতে গেলে যেটা হয় যে তোমার যদি আমরা একটু ডিটেলস আকারে যাই পড়তে, তাহলে অল্প ছোট টপিকেও আমাদের একটা সময় চলে যায়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছাদন বলতে ধরো যে ঢেকে রাখা। হ্যাঁ, তো জিহ্বা কিভাবে, যে জিহ্বা ধরো আমাদের নিচের দিকটাকে ঢেকে রাখছে, জিহ্বা নিচের দিকটাকে ঢেকে রাখছে, আর আমাদের মুখগহ্বরটাকে দুইটা ঠোঁট ঢেকে রাখছে, মানে এইটা বোঝাচ্ছে আর কি আচ্ছাদন। আমি দেখি নাই যেহেতু। স্যার ঝাল কি স্বাদ গ্রন্থিকেও কি নষ্ট করে? না, ঝাল আসলে মূলত স্বাদ গ্রন্থিকে নষ্ট করে না, এটা ডিস্টার্ব করে, মানে জ্বালা পোড়া বাড়ায় দেয়, স্বাদ গ্রন্থিকে নষ্ট করে না, ডিস্টার্ব বাড়ায় দেয়। আমার এখনো মনে আছে আমার নিজের তোমার বাওয়া স্কুলে, যদি কেউ শুনে থাকো বা পরে দেখে থাকবা, বাওয়া স্কুলের মাঠে প্রতি বছরই মোটামুটি তোমার মেলা হইতো, এখন অনেকটা কমে গেছে। এখন মেলাগুলো ওই যে তোমার নতুন ব্রিজ পার হয়ে একটা জায়গায় দেখতেছি বেশিরভাগ এরকম মেলাগুলো হচ্ছে। তো যাই হোক, এখন ওইখানে আমি তখন সেকেন্ড ইয়ারের দিকে পড়ি মনে হয়, অনার্স। তো তোমার গেছি, যে আচারের দোকান দেখেছি, আচার কিনতে ইচ্ছা করলো, তো ওনাকে বললাম এটা 100 গ্রাম, ওটা 100 গ্রাম এরকম দেন। আর সামনে একটা আচার ছিল, আমি ওনার পারমিশন ছাড়াই দুইটা পিচ নিয়ে মুখে ঢুকাই ফেলছি। তো ঢুকাই ফেলার পর উনি বলছে, মামা আপনার চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? আমি ওখান থেকে দুইটা আচার খাইছি। বলছে কি করছেন এটা? মানে বোম্বে মরিচের আচার ছিল। আর ধরো আমি আসলে ছোট থেকে একটু মিষ্টি প্রিয় বলা যায়, তো ওই যে আমি 2 পিস খাইছি, বিশ্বাস করবা 2 পিস, ওটা তো ফ্রি খাইছি। আর আমি আচার কিনছিলাম মনে হয় কত, 40 টাকা শ ছিল, তাহলে 40-80 টাকা বা 100 টাকার মতো আচার কিনছি। আমার ওই ঝালের কারণে আমার মনে হয় 300 কত টাকার, 300 সামথিং টাকার আমার মিষ্টি খেতে হয়েছে। মানে লাচ্ছি খাচ্ছি, মিষ্টি কিনে খাচ্ছি, জুস খাচ্ছি, হ্যাঁ, আমার ঝাল যাচ্ছে না। তো দোকানদারটা বলেছিল যে কোন এক বন্ধু নাকি চ্যালেঞ্জ করে খেয়েছিল, এবং সে 3টা খাওয়ার পর নাকি তাকে মানে ইতে নিয়ে যেতে হয়েছিল, তোমার মেডিকেলে নিয়ে যেতে হয়েছিল। তো বলছে মামা সাবধানে বাথরুমে যান, মানে তোমাদেরকে রিয়েল কাহিনীটা বলছি। কারণ হচ্ছে অনেক সময় যে ঝালগুলো খাচ্ছি না আমরা, যদি আমাদের মল ত্যাগ করতে যাই, তখনও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মলদ্বারে পর্যন্ত ঝাল হইতে পারে। তা আল্লাহর রহমত যে ওই রকম কিছু ঘটে নাই, কিন্তু আমার এখনো স্পষ্ট মনে আছে যে প্রায় 300 সামথিং টাকার আমি শুধু মিষ্টি খাইছি আমার ঝাল চলে যাওয়ার জন্য। তা আমরা যে ভুলটা করি অনেক সময়, যে ঝাল লাগলে পানি খেতে পারো, তবে মুখ থেকে যে লালাটা বের হবে ওই লালার সাথে কিন্তু ওই ঝালের যে একটা বাড়তি রাসায়নিক ইফেক্ট সেটা কিন্তু চলে যায়। কারণ আমরা যদি কিছুক্ষণ চুপচাপ থেকে বা জিহ্বা থেকে লালা পড়তে দিই, তাহলে কিন্তু একটু দ্রুত আমাদের ঝাল থেকে পরিত্রাণ পাবো। পানি খেলেও পাই, তবে পানি খেলে তুলনামূলক লালার চাইতে একটু কম হয়। আর যদি আমরা কেউ এই অবস্থাতে ধরো চিনি খেয়ে ফেলি, চিনি মূলত, কারণ চিনিগুলো কিন্তু দানা দানা থাকে, তাহলে ঝালটা হঠাৎ করে একটু বেশি লেগে যায়, মানে মনে হয় যে ওই ঝালের উপরে আবার কেউ কিছু ঘষে দিছে, এই টাইপের মনে হয়। এই জন্য ডাইরেক্ট চিনি খাবা না, কিছু রস টস জাতীয় এরকম খেলে আস্তে আস্তে সেরে যায় ইনশাল্লাহ। চিনি অনেক সময় আমি নিজেও করেছি, সিভিট খাইছি মনে করো, তো সিভিটটা ওই যে জিহ্বার সাথে ঘর্ষণ খাইতো, তখন কিছুক্ষণের জন্য মনে হয় ঝালটা আরো বেশি বেড়ে গেছে। তো এই হচ্ছে জিহ্বা নিয়ে কথাবার্তা, আশা করি তোমরা সবগুলো বুঝতে পেরেছো। আরেকজন প্রশ্ন করেছো যে ঠান্ডায় টনসিলের প্রবলেমে গিলতে ব্যথা হলে সেটা কি লাস্টের রোগটা? মূলত ঠান্ডা জনিত, ওটা তো টনসিলাইটিস হয়ে যাচ্ছে। দেখো টনসিলাইটিস একটা আলাদা রোগ, আর গিলতে বিভিন্ন কারণে, ঠান্ডার কারণে হতে পারে, অন্য কারণে হতে পারে। যদি গিলতে সমস্যা হয় তখন সেই রোগটা হয়ে যাবে ডিসফ্যাজিয়া। আর গিলতে সমস্যা হলো কি জন্য, দেখা যাচ্ছে সেটা টনসিলাইটিস। তার মানে দুইটা আলাদা আলাদা রোগ। ওইটা হচ্ছে গিলতে সমস্যা হলে আমার টনসিলাইটিস ব্যথা করতেছে কিন্তু গিলতে প্রবলেম হচ্ছে না, তারপরেও আমি টনসিলাইটিস দ্বারা আক্রান্ত। তার মানে দুই রোগটা আলাদা আলাদা বিষয়, একটু সম্পর্ক আছে তবে আলাদা আলাদা বিষয়। ওকে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি, দাঁত শেষ আমাদের জিহ্বা শেষ।
তাহলে দাঁত জিহ্বা যদি শেষ হয়ে যায়, এবার তাহলে আমরা কি আসবো দেখো। এবার আমাদের আজকের ক্লাসের যে মূল টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, ভালো করে বুঝো সবাই। আজকের ক্লাসের যে টপিকটা নিয়ে আমরা এখন আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মুখগহ্বরের খাদ্য পরিপাক প্রক্রিয়া। মুখগহ্বরের খাদ্য পরিপাক প্রক্রিয়া, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। মুখগহ্বরের খাদ্য পরিপাক প্রক্রিয়া নিয়ে আমরা এখন আলোচনা করতে চাচ্ছি। তবে তার আগে আমি তোমাদেরকে চাইলে, যেটা আমি আসলে আমার কখনো ব্যাচের মধ্যেও দিই নাই, কারণ কি অনলাইনে অনেক তথ্য দিয়ে পড়ানো যায়, আমার ক্লাস টাইম নিয়ে কোনো সমস্যা নাই, ইনফ্যাক্ট অতিরিক্ত গল্প বলার সুযোগ থাকে না। তো সেক্ষেত্রে দেখো, আমি তোমাদেরকে ওই স্পেশাল তথ্যটা দিয়ে মুখগহ্বরের খাদ্য পরিপাক যদি আজকে পড়াইতে পারি, তাহলে আজকে যথেষ্ট পড়া আগিয়েছে বলে আমি নিজেই নিজেকে বাহবা দিব, সত্যি কথা, যদি অতটুকু পর্যন্ত আমরা ধৈর্য সহকারে পড়তে পারি। আজকে যে স্পেশাল নোটটা দিচ্ছি তোমাদেরকে, প্রয়োজনে আমি লাস্টে করে ক্যামেরাটা আরো সামনে দিব, যদি তোমাদেরকে আরো এখন তুলে নিতে কষ্ট হয়। আমি আরো ক্যামেরা যেহেতু ট্রাইপডে রাখছি, তো একটু সামনে আগালে আরো স্পষ্ট হবে, তবে তোমরা আমার কথাগুলো শুনে শুনেও তুলতে পারো। তো এটার জন্য তোমাদের করণীয় যেটা হবে, যে তোমাদের যে খাতাটা আছে সেই পেজটাকে তোমরা প্রস্থ বরাবর নাও, নট দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর নাও। প্রস্থ বরাবর নিলে তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? ওকে। তো স্যার আপনি কিসের ছক করাবেন, যে আগে করান না এখন করাচ্ছেন? আমি পরিপাক গ্রন্থির একটা ছক করাই দিব তোমাদেরকে। পরিপাক গ্রন্থি, একটু আসলে ছকটা বড়, তো এই জন্য আমাকেও তুলনামূলক একটু ছোট করে লিখতে হচ্ছে। পরিপাক গ্রন্থি, তুমি বলতে পারো স্যার এখন থেকে ক্যামেরা একটু সামনে দেন। আমি আসলে ক্যামেরাটা ওই এই রুমে বেডের উপরে রাখছি, তো এখন ধরো বেডের সামনে যে স্পেসটা, ওটাতে দিলে দেখা যাচ্ছে বোর্ড পুরোটা আসবে না, ওই জন্য একটা পারফেক্ট ডিস্টেন্সে রাখছি। যদি কোনো লেখা বুঝতে সমস্যা হয় একটু কমেন্ট অপশনে বলিও, আমি চেষ্টা করব সলভ করার। যাই হোক, তাহলে পরিপাক গ্রন্থি, তাহলে আমাদের দেখো এই পরিপাক গ্রন্থি কি কি আছে, আমরা সেগুলোর নাম লিখতে পারি চাইলে। তাহলে প্রথমে আমরা পরিপাক গ্রন্থিগুলোর মধ্যে যে গ্রন্থিগুলো আছে সেগুলো সম্পর্কে ধরো একটু লিখে ফেলি। পরিপাক গ্রন্থির ছক করাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, তাহলে আমাদের পরিপাক গ্রন্থির মধ্যে প্রথমে আছে আমাদের, আমি লিখেও দিয়েছিলাম আরেকটা ছকের মধ্যে। তাহলে প্রথমে আমাদের আছে স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি। স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি আছে প্রথমে। এরপরে আমাদের পরিপাক গ্রন্থি কোনটা আছে বলো? এরপরে আমাদের যকৃত বা যেটাকে আমরা অর্গানিক ল্যাবরেটরি বলি। তাহলে সেকেন্ডে আমাদের যে পরিপাক গ্রন্থিটা আছে সেটা হচ্ছে যকৃত, এবং এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। আমি এগুলোকে একটু বর্ডার দিয়ে ঘিরে দিই, এগুলোর নিচে কিছু তথ্য দিয়ে দিব। আচ্ছা, তাহলে লালা গ্রন্থি গেল, যকৃত গেল। নাম্বার 3 নাম্বারে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে তোমার গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি, তাহলে 3 নম্বরে পরিপাক গ্রন্থি যেটা আছে তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক, এগুলোর আলাদা নোট হবে, তবে আমি একটা, ধরো যে তুমি শর্টকাট, যে স্যার আমি গ্রন্থিগুলোর পড়া 5 মিনিটের মধ্যে একটু চোখ গোলাবো, তখন তোমাকে এই ছকটা হেল্প করবে। তাহলে 3 নম্বরে গ্যাস্ট্রিক গ্রন্থি। 4 নাম্বারটা মোস্ট স্পেশাল, যার নাম হচ্ছে অগ্নাশয়। মূলত এটা নিয়েই এই ছকটার মধ্যে একটু বেশি তোমার কথাবার্তা আমি দিব, অগ্নাশয়। আর সবার লাস্টে হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি এছাড়াও কিন্তু মনে রাখবা যে আমাদের পরিপাকে তোমার শুক্রাশয়ের গ্রন্থি আর ডিম্বাশয়ের গ্রন্থিগুলো কিন্তু কাজ করে। কারণ কি, এই প্রজনন বা এগুলোর সাথে কিন্তু খাদ্যেরও একটা সম্পর্ক আছে। তো এই 5টা হচ্ছে আমাদের পরিপাক গ্রন্থি। তাহলে পরিপাক গ্রন্থির মধ্যে আমরা যদি প্রথমে আসি, তাহলে প্রথমে আমরা কি পাবো দেখো, পরিপাক গ্রন্থির মধ্যে প্রথমে আমরা পেয়েছি লালা গ্রন্থি। প্রথমে আমরা পেয়েছি লালা গ্রন্থি। তাহলে আমরা জানি যে লালা গ্রন্থি কয় জোড়া? মানব লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া। আমাদের লালা গ্রন্থি কয় জোড়া? মানব লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া। 3 জোড়া। তাহলে কি কি নাম স্যার? 3 জোড়ার মধ্যে আমাদের আছে কি দেখো, প্রথমে প্যারোটিড, মানে এক জোড়া হচ্ছে প্যারোটিড। তাহলে প্রথমটার নাম হচ্ছে প্যারোটিড। সেকেন্ডটার নাম কি স্যার? সাবলিঙ্গুয়াল। 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 আর 3 নাম্বারটা হচ্ছে সাবম্যান্ডিবুলার। আমার কথাগুলো শুনে শুনে লিখে ফেলো, তাহলে লেখা ছোট হলেও তোমাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার হচ্ছে সাবম্যান্ডিবুলার। প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, প্রত্যেকটাই দুই পাশে দুইটা দুইটা করে আছে। আচ্ছা, প্যারোটিডটা স্যার অবস্থান কোথায়? প্যারোটিডটার অবস্থান কিন্তু কানের নিচে। তাহলে প্যারোটিড সম্পর্কে যে তথ্যগুলো দিচ্ছি খেয়াল করো। প্যারোটিডের তথ্য, প্যারোটিড হচ্ছে সবচেয়ে বড় লালা গ্রন্থি। তাহলে প্যারোটিডের প্রথম তথ্য হচ্ছে
সবচেয়ে বড় লালা গ্রন্থি, লালা গ্রন্থি আর লিখলাম না। 2 নাম্বার হচ্ছে কানের নিচে দুই পাশে অবস্থিত, মানে দুই কানের নিচে আর কি। তাহলে অবস্থান কোথায়? কানের নিচে, দুই কানের নিচে। প্যারোটিডটা হচ্ছে আমাদের কানের নিচে, যে এই জায়গা আমার এটা দেখো, খেয়াল করো এই জায়গায়। আমি তারপরে একটা ভিডিও চালাবো তোমাদের, আপাতত আগে আমরা নোটটা করে ফেলি। তাহলে কানের নিচে অবস্থিত, কানের নিচে অবস্থিত। জুম তো করা যায় না, না? দেখো হয়তো বা আমার লেখা এই জন্য যদি কারো কোনো প্রবলেম হয়, আমি যেটাতে তোমাদের ক্লাসগুলো দেখতেছি আমি কিন্তু ওইখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে লেখাগুলো বোঝা যাচ্ছে। কাজেই তারপরেও তোমাদের প্রবলেম হলে তোমরা আমাকে একটু জানিও, হ্যাঁ, যে স্যার লেখা বুঝতে অসুবিধা হচ্ছে বা কিছু। যাই হোক, এটা গেল হচ্ছে তোমার প্যারোটিড সম্পর্কে। এছাড়াও প্যারোটিড সম্পর্কে যেটা মনে রাখতে পারো সেটা হচ্ছে যে এই যে প্যারোটিড গ্রন্থি থেকে যে রসটা নিঃসৃত হবে, মানে এনজাইম, আমরা কি জানি যে গ্রন্থি 3 ধরনের, অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি এবং মিশ্র গ্রন্থি। তো আমরা মনে রাখবো যে অন্তঃক্ষরা গ্রন্থির কোনো নালী নাই। তার মানে হরমোনের জন্য রক্ত লাগে, নালী লাগে না। সে রক্তের যে বাহিকাগুলো আছে সেগুলোর মাধ্যমে প্রবাহিত হয়, কে? হরমোন। কিন্তু এনজাইমের আলাদা নালী লাগে, এনজাইমের জন্য আলাদা নালী লাগে। তাহলে এই যে প্যারোটিড গ্রন্থি থেকে যে এনজাইম নিঃসৃত হয়, সেই এনজাইমটা কিন্তু দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে উন্মুক্ত হয়। তাহলে 3 নাম্বার তথ্যটা মনে রাখবা, এর নালী দ্বিতীয় ঊর্ধ্বমোলার, ঊর্ধ্বমোলার কোনটা বুঝছো? ওই যে দাঁত পড়ালাম, দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে, দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে উন্মুক্ত হয়, দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে উন্মুক্ত হয়। ক্লিয়ার? এই 3টা তথ্য জানলেই তোমার এটা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা কোনটা ক্লিয়ার করলাম স্যার? প্যারোটিড, এতটুকু জানো। আচ্ছা, 2 নম্বরে যাই, সাবলিঙ্গুয়াল। এটা মনে রাখবো যে লিঙ্গুয়া মানে হচ্ছে জিহ্বা, একটু আগেও পড়ালাম মাত্র। লিঙ্গুয়া মানে জিহ্বা, আর সাব মানে নিচে, বায়োলজিতে সাব মানে হচ্ছে নিচে। তাহলে আমরা এটা কি মনে রাখবো? পয়েন্টটা বলো, যে জিহ্বার নিচে অবস্থিত। এটা হচ্ছে জিহ্বার নিচে অবস্থিত, জিহ্বার নিচে অবস্থিত সাবলিঙ্গুয়ালটা। আচ্ছা, আরেকটা তথ্য এখান থেকে জাস্ট দিচ্ছি, সেটা হচ্ছে যে এর নালী মানে এখান থেকে যে এনজাইম নিঃসৃত হচ্ছে, এর নালী জিহ্বার ফ্রেনুলামের পাশে অবস্থিত। এর নালী জিহ্বার ফ্রেনুলামের পাশে অবস্থিত, জিহ্বার ফ্রেনুলামের পাশে অবস্থিত। আচ্ছা, আমি আরেকটা পড়াই ফেলি, তারপরে তোমাদের কিছু প্রশ্ন থাকলে আমি উত্তর দিচ্ছি। একটা প্রশ্ন তো অবশ্যই তোমাদের চলে আসছে, তারপরে একটু সময় দাও, আমি আগে এটা লিখে ফেলি তারপরে। আচ্ছা, সাব ম্যান্ডিবল কোনটা? ওই যে আমি সেদিন কঙ্কাল দিয়ে দেখালাম, এইটা একমাত্র চলাচল করতে পারে। সাব মানে নিচে, তার মানে এটা কোথায় অবস্থিত বলো? ম্যান্ডিবলের নিচে অবস্থিত। তাহলে সাব ম্যান্ডিবুলারের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ম্যান্ডিবলের নিচে অবস্থিত, ম্যান্ডিবলের নিচে অবস্থিত, ম্যান্ডিবলের নিচে অবস্থিত, ম্যান্ডিবলের নিচে অবস্থিত। আচ্ছা, আরেকটা যে তথ্য, ওটা সেম এটা হবে, কোনটা স্যার? এইটা। তাহলে এই তথ্যটা কি হলো দেখো, যে এর নালীও কিন্তু জিহ্বার ফ্রেনুলামের পাশে অবস্থিত বা উন্মুক্ত হয়। এর নালীটাও জিহ্বার ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়, এর নালী জিহ্বার ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়, এর নালী জিহ্বার ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়। এর নালী জিহ্বার ফ্রেনুলামের, এটা ফ্রেনুলাম না বলে আমরা কিন্তু ফ্রেনাম বলতে পারি, হ্যাঁ, এটাও বলা যাবে, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, তোমাদের এখন মূলত জানতে যেটা ইচ্ছা করবে যে স্যার ফ্রেনুলাম জিনিসটা কি, তোমাদের হয়তো বা জানতে ইচ্ছা করবে যে স্যার ফ্রেনুলাম জিনিসটা কি। তাহলে আমি এখানে তোমাদেরকে ফ্রেনুলামটা একটু দেখাই। আমি আপাতত প্রজেক্টর অন করলাম না, আরেকটা যে ফোন আছে সেখান থেকে ধরো।
যে এই যে পার্টটা তোমরা দেখতেছো, এই যে ক্লিয়ার হয়েছে আশা করি, এইটাই হচ্ছে ফ্রেনুলাম জিহ্বার। হ্যাঁ, এ পাশে আছে অংশ, এই যে, তাহলে ওই ফ্রেনুলামের ওখানে কিন্তু অবস্থিত, তবে জিহ্বার নিচের দিকে, কিন্তু জিহ্বার নিচের দিকে, মনে থাকবে জিহ্বার নিচের দিকে। আর এই যে তোমার এখানে যে অংশটা দেখছো কেমন যেন বাজে লাগবে হয়তো বা দেখতে, এখানে কিন্তু ওই যে টনসিলের যে বিষয়টা থাকে, টনসিলাইটিস, ওগুলো কিন্তু এইরকম ভেতরের দিকে। তারপর আমরা জিহ্বা নিয়ে কথা বললাম, যখন আমরা জিহ্বা নিয়ে কথা বললাম তখন খেয়াল করো, আমি অবশ্যই এগুলো উইকিপিডিয়া তোমরা সার্চ করলেও পাবা, সমস্যা নাই। এই যে একটা জিহ্বা, তাহলে দেখো জিহ্বার উপরের ত্বকটা কিন্তু কিরকম একদম খসখসে টাইপের, আর এই যে গর্ত গর্ত হয়ে আছে, এগুলোই কিন্তু সেই আমাদের স্বাদকুড়ি, ঠিক আছে, এগুলোই হচ্ছে সেই স্বাদকুড়ি, এগুলোই। বিষয়টা এরকম বলতে আপনাদের স্যার আপনার জিহ্বা দেখান, হ্যাঁ এরকমও হয়তো, সমস্যা নাই। তারপরে তোমার জিহ্বাতে ক্যান্সার হতে পারে, মানুষের জিহ্বাতে ক্যান্সার হতে পারে। ক্যান্সার হলে প্রথমে ক্ষত তৈরি হয় এবং আস্তে আস্তে সেটা ক্যান্সারের দিকে রূপ নেয়। যেমন ধরো এই যে এই ব্যক্তির জিহ্বায় তোমার এই যে ক্যান্সার হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ আমাদের এরকম অবস্থায় না রাখুক, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এত কিছু আর দেখালাম না। আমার কাছে তোমার মেডিকেলের চিত্রের একটা চমৎকার বই আছে, সেটা দিয়ে আমি তোমাদেরকে দেখাইতে পারতাম। তাহলে এই হয়ে গেল আমাদের লালা গ্রন্থি নিয়ে যে কথাবার্তাগুলো তোমাদের মনে রাখতে হবে সেগুলো। তাহলে এখানে তিনটা বলেছি, যে সবচেয়ে বড় কানের নিচে, আর দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে, আর এখানে হচ্ছে জিহ্বার নিচে, ওটা হচ্ছে ম্যান্ডিবলের নিচে। আর দুইটারই কমন পয়েন্ট, এর নালীয় জিহ্বার ফ্রেনুলামের পাশে অবস্থিত বা উন্মুক্ত হয়, ওটারও হচ্ছে জিহ্বার ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়। তার মানে ফ্রেনুলাম কি, জিহ্বার মধ্যে অবস্থিত একটা অংশ। মুছে ফেললাম, তাহলে মুছে ফেললাম, কারণ আমার অন্যগুলো লিখতে হবে। আর আমি জানি তোমাদেরও পেজে লিখতে আমি যতগুলো আসলে পড়াবো একটু কষ্ট হয়ে যাবে, সমস্যা নাই, তোমরা খসড়া মতো করে নাও। পরে যদি মনে হয় যে স্যার হ্যাঁ একটা ছকে আমি অনেক ছোট ছোট করে নিজের মতো করে আঁটাইতে পারবো, আঁটিয়ে নিও, অথবা তোমরা আলাদা করে লিখতে পারো, সমস্যা নাই। অবশ্যই পড়াগুলো এক্সট্রা ভাবে পড়াবো, কিন্তু আমি যেহেতু চাইলাম যে একটু ছক আকারে পড়াতে, এই জন্য পড়াচ্ছি। তো যাই হোক, এবার দেখো যকৃত। তো যকৃত নিয়ে যখন আমি কথা বলছি, তখন প্রথমে যকৃতের অ্যাটলিস্ট বেসিক হিসাবে কিছু টুকটাক ইনফরমেশন দিয়ে তারপরে ধরো আমি যকৃতের ভেতরে প্রবেশ করতেছি। তাহলে প্রথম কথা হচ্ছে যকৃত কি, যকৃত হচ্ছে আমাদের মানবদেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি। তাহলে যকৃতের প্রথম পয়েন্টটা মনে রাখবা, যে মানবদেহের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ গ্রন্থি, সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি, একটা পয়েন্ট বললাম। সেকেন্ড পয়েন্ট আমরা মনে রাখতে পারি যে যকৃতের মধ্যে কিন্তু প্রায় 500 ধরনের জৈবনিক কার্যাবলী সম্পন্ন হয় বলে বিজ্ঞানীরা এখন পর্যন্ত আবিষ্কার করেছেন। 500 ধরনের জৈবনিক কার্যাবলী। এতগুলো কাজ একটা গ্রন্থির মধ্যে হয় বলে একে কিন্তু অর্গানিক ল্যাবরেটরি বা রসায়ন কার্যাবলী, রসায়ন গবেষণাগার বলা হয়। মনে থাকবে, একে অর্গানিক ল্যাবরেটরি বা রসায়ন গবেষণাগার। অথবা আরেকটা বইয়ে আব্দুল আলিম স্যারের বই লেখা আছে কর্মমুখী পোতাশ্রয়। আমি যকৃত যখন আলাদা করে পড়াবো, যকৃত অবশ্যই একটা বড় পড়া, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা পড়া, তখন আমি তোমাদেরকে আরো সুন্দর মতো এগুলো লিখে দিব কথাগুলো। আমি এখানে শুধু বেসিক কয়েকটা দেওয়ার চেষ্টা করছি। আর মনে রাখবা, যকৃতের হচ্ছে 4টা খণ্ড। যকৃতের কয়টা খণ্ড? এর 4টি খণ্ড, 4টি অভিন্ন খণ্ড নিয়ে, নট 8টি, 4টি, কিন্তু 500 দেখো বাংলাতে, এখানেও 4। তাহলে 4টি খণ্ড, নামগুলো এখানে বলছি না, মানে লিখছি না আর কি। একটা হচ্ছে ডান খণ্ড আর একটা বাম খণ্ড, তারপরে হচ্ছে তোমার কডেট এবং কোয়ার্ডেট, ডান বাম কডেট কোয়ার্ডেট, ডান বাম কডেট কোয়ার্ডেট। আচ্ছা, হলো, এই তথ্যগুলো একটু মনে রাখবা। আর যকৃতের ওজন প্রায় 1.5 থেকে 2 কেজি মতো হয়ে থাকে। তো যকৃত, যেটা আমরা এখানে যে কারণে এখানে তোমার গ্রন্থির কথা বললাম, গ্রন্থির বৈশিষ্ট্য হচ্ছে কি, যে তার থেকে কিছু না কিছু নিঃসৃত হবে। এটাই হচ্ছে গ্রন্থির বৈশিষ্ট্য, যে তার থেকে কিছু না কিছু কি হবে, নিঃসৃত হবে। তো সেই নিঃসরণ থেকে যদি আমরা বলতে চাই গ্রন্থির কথাবার্তাগুলো, কিরে আচ্ছা, তাহলে সেখান থেকে যদি আমি বলতে চাই, তাহলে ধরো
যে যকৃতের মধ্যে কি কি থাকে। এখন আমি এটাকে ঘরটাকে ক্লোজ করে দিচ্ছি, মানে তথ্যগুলোকে ক্লোজ করে। এবার দেখো যকৃতের মধ্যে আসলে কি কি এই যে রস বা কি কি থাকে, মানে যকৃতে যে গ্রন্থিটা আছে এই গ্রন্থি থেকে কি কি নিঃসৃত হচ্ছে বা কি কি থাকে আমরা একটু দেখি। তাহলে আমরা মনে রাখবো যে যকৃতের মধ্যে কোনো এনজাইম থাকে না। তাহলে একটা পয়েন্ট মনে রাখো, যকৃতে কোনো এনজাইম থাকে না, এই জন্য কিন্তু এটাকে আমরা মিশ্র গ্রন্থি বলছি না। যকৃতের মধ্যে এনজাইম থাকে না, কেমন, খুব গুরুত্বপূর্ণ তথ্য। নিম্নের কোন গ্রন্থিতে এনজাইম নেই, এরকম প্রশ্ন করলে অ্যান্সারটা দিয়ে দিবা যকৃত। তারপরে যেটা মনে রাখবা যে যকৃতের মধ্যে কিন্তু তোমার পিত্ত লবণ থাকে। সেকেন্ড পয়েন্ট মনে রাখো, যকৃতের মধ্যে কি থাকে, পিত্ত লবণ। পিত্ত লবণ না এনজাইম না ক্ষার, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে গতদিনে পড়ালাম না যে 3 ধরনের রাসায়নিক উপাদানে কাজ করে, তার মানে এগুলো হচ্ছে সেই আমাদের পৌষ্টিক রস বলতে পারি। হ্যাঁ, মানে যেগুলো পরিপাক কাজে এনজাইম হরমোন ব্যতীত অন্য যে রসগুলো কাজ করে। আচ্ছা 3 নম্বরে মনে রাখবা যে পাকস্থলীর মধ্যে NaHCO3 থাকে। NaHCO3 এমসিকিউতে আসতে পারে। তাহলে এই কয়টা উপাদান কিন্তু থাকে। এখন প্রশ্ন করতে পারো যে স্যার এগুলোর এই যে পিত্ত লবণ ওটা তো থাকে না, তাহলে ওটার কোনো কাজ নেই, কথা বলেও লাভ নাই। তাহলে পিত্ত লবণ আসলে কিভাবে কাজ করছে বা কিভাবে থাকতেছে। তো এখানে পিত্ত লবণটা তোমার সোডিয়াম গ্লাইকোলেট এবং সোডিয়াম টারকোলেট রূপে থাকে। তাহলে পিত্ত লবণটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে সোডিয়াম টারকোলেট এবং আরেকটা হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট। তো মূলত তুমি এখন আমার কাছে জানতে চাইবা যে স্যার এদের কাজটা কি। এই পিত্ত লবণের কাজটা হচ্ছে তোমার স্নেহগুলোকে ভেঙে, বা পিত্ত লবণের কাজ হচ্ছে ইমালসিফিকেশন, এটা লিখে রাখো, ইমালসিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা। তো প্রশ্ন করতে পারো স্যার ইমালসিফিকেশন কি। ক্ষুদ্রান্তের মধ্যে যখন স্নেহ জাতীয় খাবার যাবে তখন এই পিত্ত লবণগুলো স্নেহ জাতীয় খাবারটাকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বা ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো ধরো একটা পেস্টের মতো অবস্থা প্রাপ্ত হলে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কাইল বা কাইলোমাইক্রন, কিন্তু এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ইমালসিফিকেশন। কয়ের জন্য বোর্ড পরীক্ষাতে আসছে ইমালসিফিকেশন কাকে বলে। তাহলে পিত্ত লবণের সাহায্যে স্নেহ জাতীয় খাদ্যের ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হওয়াকে ইমালসিফিকেশন বলে। আচ্ছা এরপরে বলতে পারো যে স্যার NaHCO3 এটার কাজটা কি। এটার কাজটা মূলত HCl কে প্রশমিত করে ক্ষুদ্রান্তে ক্ষারীয় পরিবেশ তৈরি করা। এই জিনিসটা যকৃত থেকে নিঃসৃত হয় এবং সেটা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি করে, প্রশমিত করে, কিছুটা প্রশমিত করে, কারণ এটা একটা ক্ষার। তাহলে HCl কে কিছুটা প্রশমিত করে। আমরা জানি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে কি হয়, লবণ এবং পানি তৈরি হয়, তার মানে কিছুটা এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। তার মানে HCl এর এই অ্যাসিডের তীব্রতাটা কিছুটা কমাই দেয়। এই হচ্ছে যকৃত নিয়ে কথাবার্তা। গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়েও বলতে ইচ্ছা করছে, তবে গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়ে আমরা যা মনে রাখবো এখানে যে গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত রসকে গ্যাস্ট্রিক রস বলে। গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত রসকে গ্যাস্ট্রিক রস বলে। আমাদের এই পাকস্থলীর মধ্যে, পাকস্থলীর যেটা সবার লাস্টের স্তর, সেই স্তরের মধ্যে তোমার প্রায় 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট থাকে। পিট, পয়রস্বীকার ট, পিট। স্যার বায়োলজিতে পিট মানে কি, গর্ত। মনে করো গ্যাস্ট্রিক গর্ত থাকে বা গহ্বর থাকে। তো এই গ্যাস্ট্রিক গর্ত বা গহ্বর এর মধ্যেই কিন্তু প্রায় 4 কোটি বা 40 মিলিয়ন গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থেকে প্রতিদিন 2 লিটার গ্যাস্ট্রিক রস খরিত হয়। এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোর মধ্যেই কোষ থাকে, সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের রস খরিত হয়, যেমন HCl খরিত হচ্ছে, হ্যাঁ এইরকম খরিত হয়। তো গ্যাস্ট্রিক গ্রন্থি সম্পর্কে এতটুকু জেনে রাখো। এছাড়াও গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে যে কোষগুলো আছে এবং সেগুলো থেকে যে কাজ করে সেটা আমি গ্যাস্ট্রিক গ্রন্থি পড়ানোর সময় একটা টেকনিক দিয়ে পড়াবো। ছন্দটা আমি এখনই প্রয়োজনে বলে রাখছি। ধরো একটা মেয়ে আর্জেন্টিনার সাপোর্টার, তো তাকে আমি কি বলছি যে হাই আপি, মানে ধরো একটু রাগাচ্ছি আর কি, হাই আপি আর্জেন্টিনা গেছে বাড়িতে, মানে আর্জেন্টিনা মনে করো কোনো একটা ম্যাচ হেরে চলে গেছে, তাহলে আর্জেন্টিনা গেছে বাড়িতে। তার মেয়েটা আমাকে কি রিপ্লাই দিচ্ছে যে মাগো মা, মানে একটু ঢং করে, হ্যাঁ মাগো মা,
বলে না এরকম, মারে মা, এরকম। তাহলে মাগো মা যাব 7 আপ খেতে। তাহলে মনে করো যে আর্জেন্টিনাকে রাগাচ্ছে সে তো ব্রাজিল সাপোর্টার, তাই না? তাহলে ব্রাজিলকে অনেক সময় কি রাগায় 7 আপ দিয়ে। এই ছন্দটা আমি তোমাদেরকে চমৎকার ভাবে মিলাই দিব, শুধু 7 আপের জায়গায় পেপসি। খুব দারুণ ভাবে তোমরা এটা শিখে যাবা। তো যেহেতু এগুলো বড় পড়া, প্রত্যেকটাই বড় পড়া, তো আমি এটা নিয়ে কিছু বললাম না। আমার মূল কাজটা হচ্ছে এটা নিয়ে বলা, অগ্নাশয় নিয়ে এই ছকটা ক্লিয়ার করবো এখন। তাহলে চলে যাচ্ছি আমাদের মূল পার্টে, যেটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ের পড়াটাই এখানে সবচেয়ে বড় পড়া। মোটামুটি তোমাদের পড়াগুলো বোধগম্য হচ্ছে কিনা একটু জানাবা, 1 নাম্বার। আর 2 নাম্বার, কোনো জায়গা ঝামেলা হলেই বলবা। তোমরা যদি একটা কমেন্ট করো স্যার এই জিনিসটা বুঝি নাই বা কিছু, বিশ্বাস করো এটা আমার জন্য হেল্পফুল। অনেকে মনে করে যে আমি স্যারকে এটা বলবো বা কিছু, না, এটা আমার জন্য হেল্পফুল। এটা আমি ধরো যে একটা মানুষের একটা স্বপ্ন থাকে বা কিছু থাকে না, ধরো আমি জানি না যে আমি কতদিন এই ক্লাসগুলোর মধ্যে থাকবো বা কিছু, যখন একটা ব্যাচ চালু করছি তখন 1 বছর আছি বা এরকম কিছু একটা, হয়তো আল্লাহ ভালো জব বা কোনো কিছু রাখলে ওইদিকে যেতেও পারি। এখন কথা হচ্ছে যে আমি যদি এই একটা কনফিডেন্স রাখতে পারি, বা আমি ধরো ভবিষ্যতে চ্যালেঞ্জ করে বলতে পারি যে ভাই লাইফে 9 বছর 10 বছর ব্যাচ পড়াইছি, কিন্তু আমার জীবনে আমি কোনোদিন ফাঁকি দেওয়ার চেষ্টা করি নাই, মানে কখনোই আমি মনে করি নাই যে আজকে ক্লাসে যে জাস্ট গল্প গুজব করে চলে আসবো। এখানে তোমরা ক্লাস অলরেডি কোড যারা দেখছো, অথবা তোমরা নিজেরা দেখেছো যে আমাদের যখন লাইভ চলে তখন ইন এভারেজ মাত্র কয়েকজন স্টুডেন্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করো, প্রথম থেকে শেষ পর্যন্ত। আমাদের আরো অনলাইন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলোতে দেখবা তারাও স্টুডেন্টদেরকে কনভিন্স করার জন্য প্রথম দিকে 2-1টা ফ্রি ক্লাস দিবে। যদি আমার পরিপাক অধ্যায়ের ক্লাস থাকে, ওই ক্লাসটার এই ক্লাসটা চালাই দিবা, এতটুকু বললাম। ওই ক্লাসটার এই ক্লাসটা চালাই দিবা। আমি আবারও বলছি, আমি প্রজেক্টরে চিত্রগুলো ফেলে ফেলে আরেকটু তোমাদেরকে মোটিভ করতে পারি, কিন্তু আমার যেটা পার্সোনাল অপিনিয়ন, চিত্র ফেলার চাইতে চিত্র আঁকা, আমি একে পড়ানোটাতে তোমাদের পরীক্ষা কেন্দ্রিক লাভটা বেশি হয়। কারণ আমি যখন আঁকবো তখন তোমার কাছে মনে হবে আচ্ছা স্যার তাহলে এই টেকনিক আঁকতে হচ্ছে না। যেমন তোমরা যারা এখানে আছো আমি জানি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো অনেকেই যখন আমি প্রথম আঁকি তোমরা বলছিলা স্যার এটা এত সহজে আঁকা যায়, জানতাম না, মানে আমরা স্টাইল করে করে আঁকতাম, কিন্তু এটা এরকম সহজে আঁকা যায় এরকম খেয়াল করিনি। তো এই বিষয়গুলোই আমাদেরকে আকর্ষিত করে, মনে রাখবা সবাই। যাই হোক, তাহলে আমাদের যে পয়েন্টটা বাকি থাকলো সেটা হচ্ছে অগ্নাশয়, এটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে দেখো, অগ্নাশয় হচ্ছে একটা মোস্ট স্পেশাল যে কথাটা, অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কেন বলছি বলতো? কারণ এর মধ্যে হরমোন এবং এনজাইম দুইটাই মিশ্রিত হয়, হরমোন এবং এনজাইম দুইটাই মিশ্রিত হয়, এই জন্য এটাকে আমরা বলছি মিশ্র গ্রন্থি। তাহলে প্রথমে আসি যে এটা হচ্ছে তোমার বহিঃক্ষরা অংশ। বহিঃক্ষরা মানে যেখান থেকে এনজাইম নিঃসৃত হয় বা নালীযুক্ত অংশ হচ্ছে 90%। তাহলে অগ্নাশয়ের মধ্যে বহিঃক্ষরা অংশ, বহিঃক্ষরা অংশ, নালীযুক্ত অংশ কত পার্সেন্ট? 90%। 90%। এবং এগুলো যে ক্ষুদ্রান্তের মধ্যে যায়, তো ওইটা যে নালী দিয়ে যায় সেটাকে বলা হয় উইরসাং নালী। কি নালী বলা হয় এটাকে? উইরসাং এর নালী দিয়ে কিন্তু এটা তোমার ক্ষুদ্রান্তের মধ্যে প্রবেশ করে, উইরসাং নালী। হর্ষই উইরসাং, উইরসাং নালী। তাহলে অগ্নাশয় থেকে যে এনজাইম গুলো নিঃসৃত হয় কোন নালী দিয়ে যায় প্রশ্ন করলে বলবা উইরসাং নালী, উইরসাং নালী, মনে থাকবে? আচ্ছা, তাহলে বলো যে এর অনাল গ্রন্থি, অথবা এটাকে আমরা বলতে পারি, ধরো বহিঃক্ষরা তো অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা মানে হরমোন নিঃসৃত হবে এক কথায়, অথবা এটা যেই গ্রন্থি থেকে তার নাম আছে একটা আইলেটস, তোমরা 9-10 পড়েছো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা থেকে, এই কোষ থেকে নিঃসৃত হচ্ছে। তাহলে এটার পার্সেন্টেজ কত পার্সেন্ট? অটোমেটিক বুঝতে পারছো যে এটা মাত্র 10%, মাত্র 10%। এবার আসি যে এই যে বহিঃক্ষরা অংশ, এই বহিঃক্ষরা অংশটা কি করে? এটা পরিপাকে মূলত কাজ করতেছে। তাহলে বহিঃক্ষরা অংশ থেকে কি নিঃসৃত হয়? বহিঃক্ষরা অংশ থেকে দুইটা জিনিস নিঃসৃত হয়, বহিঃক্ষরা অংশ থেকে দুইটা জিনিস নিঃসৃত হয়। কি কি স্যার? একটা হচ্ছে এনজাইম নিঃসৃত হয়, একটা হচ্ছে এনজাইম নিঃসৃত হয়, এবং আরেকটা হচ্ছে ক্ষারীয় তরল নিঃসৃত হয়। এনজাইম নিঃসৃত হয় এবং ক্ষারীয় তরল নিঃসৃত হয়, ক্ষারীয় তরল নিঃসৃত হয়।
তাহলে এখানে খেয়াল করো যে এনজাইমের মধ্যে কে কে আছে। এনজাইমের মধ্যে তোমার শর্করা, আমিষ এবং প্রোটিন পরিপাককারী এনজাইম আছে। তাহলে এনজাইম গুলোর মধ্যে কি কি আছে? এনজাইম গুলোর মধ্যে আছে শর্করা পরিপাককারী এনজাইম, শর্করা পরিপাককারী এনজাইম, প্রোটিন পরিপাককারী এনজাইম এবং লিপিড বা স্নেহ পরিপাককারী এনজাইম। তাহলে শর্করা পরিপাককারী এনজাইমের নামটা কি আমরা দেখি, প্রোটিন পরিপাককারী এনজাইমের নাম কি দেখি, আর লিপিড পরিপাককারী এনজাইমের নাম কি দেখি। শর্করা পরিপাককারী এনজাইমটার নাম হচ্ছে তোমার অ্যামাইলেজ। শর্করা পরিপাককারী এনজাইমটার নাম হচ্ছে অ্যামাইলেজ। প্রোটিন পরিপাককারী দুইটা এনজাইমের নাম এখানে লিখছি, মোস্ট স্পেশাল, আরো আছে তবে আমরা দুইটার কথা বলতেছি। প্রোটিন পরিপাককারী দুইটার নাম মনে রাখো, ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন। প্রোটিন পরিপাককারী দুইটার নাম হচ্ছে ট্রিপসিন। 9-10 পড়েছো এটা, পঞ্চম অধ্যায় 117 নম্বর পৃষ্ঠায় ছিল ট্রিপসিন, এবং আরেকটা হচ্ছে কাইমোট্রিপসিন। ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন। আর লিপিড পরিপাককারী যে এনজাইমটা এখান থেকে নিঃসৃত হয় তার নাম হচ্ছে লাইপেজ। কালার চেঞ্জ করি তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে, লাইপেজ। আচ্ছা, এখন আমরা আসি যে স্যার ক্ষারীয় তরল, এই ক্ষারীয় তরলটা এখানে কি কাজ করতেছে। মূলত এখান থেকে যে ক্ষারীয় তরলটা নিঃসৃত হয় সেটা হচ্ছে HCO3-, তার মানে কি বাইকার্বনেট। বাইকার্বনেট এই ক্ষারীয় তরলটা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়। কেন? কারণ দেখো পাকস্থলীর মধ্যে যে পরিমাণ অ্যাসিড, একটা মানুষ পুড়ে যাবে এত পরিমাণ অ্যাসিড, তো এই অ্যাসিডটা কিন্তু যদি ক্ষুদ্রান্তে চলে যায়, কারণ পাকস্থলীর মধ্যে পাকস্থলীর নিজের ওই অ্যাসিডটা প্রতিরোধ করার একটা সিস্টেম আছে, কিন্তু ক্ষুদ্রান্ত কিন্তু যদি এত মাত্রায় অ্যাসিডে পড়ে যায় ক্ষুদ্রান্ত গলে যাবে। তো ক্ষুদ্রান্তের মধ্যে কোনো কারণে যদি একটু বেশি অ্যাসিড চলে আসে বা অ্যাসিডটা আসে হালকা পাতলা, তো সেইটা যাতে বেশি ইফেক্ট না করতে পারে, যেন ক্ষুদ্রান্ত বা অগ্ন্যাশয় থেকে এই বাইকার্বনেট আয়নটা অগ্ন্যাশয় ক্ষুদ্রান্তে পাঠাই দেয়। যে কারণে দেখা যাচ্ছে ওই আবার সেম আগের মতো যে অ্যাসিড বাইকার্বনেট মানে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তো এই হচ্ছে তোমার বহিঃক্ষরা অংশের কথা। এবার আসি লাস্ট যে টপিকটা, বা এটা আরেকটু বড়ই বলা যায়, যে সেটা হচ্ছে স্যার অন্তঃক্ষরা। তো অন্তঃক্ষরা অংশ থেকে কি কি নিঃসৃত হয়, এটা কি হয়েছে তোমাদের? অন্তঃক্ষরা অংশ থেকে কিন্তু মূলত নিঃসৃত হয় হরমোন। অন্তঃক্ষরা অংশ থেকে কি নিঃসৃত হয় স্যার? হরমোন নিঃসৃত হয়, হরমোন, হরমোন নিঃসৃত হয়। এই জায়গাতে একটু কাজ আছে, সুন্দর মতো কাজ আছে। এই ছকগুলো অবশ্যই টেকনিক করে, তোমরা কোনো বই গাইড এগুলোর মধ্যে কিন্তু পাবা না। আমি একটু টেকনিক করে এগুলো বানিয়েছি যাতে বুঝে নিতে সুবিধা হয় প্রত্যেকের জন্য। যারা আছো ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি এটাই ধরো প্রয়োজনে আজকে মুখগহ্বর যাব না, আগামী ক্লাসে যাব। আগামী ক্লাসে বলতে আমি চেষ্টা করছি তোমাদের যাতে সপ্তাহে 4 থেকে 5টা ক্লাস অ্যাটলিস্ট এখন রাখতে পারি। ব্যাচে কিন্তু 3টাই পড়াতে পারছি, কিন্তু তোমাদের জন্য চেষ্টা করতেছি যাতে আমি এটা করাতে পারছি। আর লোহাগড়া যদি কেউ থাকো, ইনশাআল্লাহ বুধবারে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে, তখন একদম বিস্তারিত সব নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে হরমোনের মধ্যে আমি যেই প্যাটার্নে পড়াবো, খেয়াল করো যে হরমোনের মধ্যে আমি তোমাদের পড়াবো যে কোষ, মানে কোষের নামটা কি, হরমোনের নামটা কি, কোন ছন্দ দিয়ে মনে রাখবে এবং কাজ কি। তাহলে এখানে আমরা 4টা জিনিস পড়াচ্ছি। কি কি পড়াবো স্যার? এটার মধ্যে ধরো কোষের নামগুলো পড়ালাম, কোষ। তারপরে ধরো মনে করো যে কোষ থেকে কোন হরমোনটা নিঃসৃত হবে তার নামটা পড়লাম। তারপরে মনে করো যে তার ছন্দ দিয়ে মনে রাখলাম ধরো, আর লাস্ট পয়েন্ট দিলাম কাজ। এতটুকুই আজকের জন্য ধরো লাস্ট। তাহলে আমরা প্রথমে আগে কোষের নামগুলো লিখে ফেলি, হরমোনের মধ্যে কোষের নামগুলো লিখে ফেলি। তাহলে কয়টা কোষ স্যার? 4টা কোষ, 1টা 2টা, একটু মানে এত বড় জায়গা লাগবে না, আমি ইচ্ছা করে করলাম 4টা। ওকে, তাহলে দেখো প্রথম কোষটার নাম হচ্ছে আলফা কোষ। আলফা কোষ, আলফা কোষ। তাহলে আলফা কোষ যদি হয় প্রথমটা, তাহলে পরেরটার নাম কি হবে বলো? আলফা কোষের পরে বিটা কোষ। আলফা কোষ, বিটা কোষ। তাহলে অগ্ন্যাশয়ের মধ্যে আমরা কি কি দেখছি? আলফা কোষ আছে, বিটা কোষ আছে, এছাড়া ল্যামডা কোষ আছে এবং গামা কোষ আছে। আলফা বিটা, আচ্ছা ল্যামডা না বলি, ডেল্টা বলি, আলফা বিটা ডেল্টা এবং গামা। আলফা বিটা, আলফা বিটা এরকম, ডেল্টাটা ইও হচ্ছে না, যাই হোক,
আলফা বিটা ডেল্টা, ডেল্টা এরকমই মোটামুটি, এবং হচ্ছে তোমার গামা, আলফা বিটা ডেল্টা এবং গামা। কি রে, গামা চিহ্ন ভুলে গেলাম। আলফা বিটা ডেল্টা এবং গামা, গামা তো অনেকটা অয়ের মতোই বলা যায়, ধরো এরকম, এই আলফা বিটা ডেল্টা গামা লিখে দিই, তা তোমাদের ভুল হবে না। আলফা বিটা ডেল্টা ডেল্টা এবং গামা। তাহলে যদি প্রশ্ন করে যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স এর কোষগুলো কি কি, আলফা বিটা ডেল্টা গামা, আলফা বিটা ডেল্টা গামা। আচ্ছা, এখান থেকে যে হরমোনগুলো খরিত হয়, এখন তাদের নাম লিখে দিই। যখন আলফা থেকে নিঃসৃত হয় হচ্ছে গ্লুকাগন, আলফা থেকে নিঃসৃত হয় গ্লুকাগন, গ্লুকাগন বাংলাতে লিখি সমস্যা নাই, গ্লুকাগন, ইংলিশে লিখতে পারো গ্লুকাগন, গ্লুকাগন। বিটা থেকে নিঃসৃত হয় হচ্ছে তোমার ইনসুলিন, মোস্ট ইম্পর্টেন্ট, ইনসুলিন, বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন। আলফা থেকে নিঃসৃত হয় গ্লুকাগন, গ্লুকাগন, এবং বিটা থেকে নিঃসৃত হয় ইনসুলিন। তারপর তোমার ডেল্টা থেকে নিঃসৃত হয় সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন। ডেল্টা থেকে যে হরমোনটা নিঃসৃত হয় তার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন। এবং গামা থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটার নাম আমরা বলতে পারি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, মূলত পলিপেপটাইড। প্যানক্রিয়াটিক কেন? কারণ ওই যে প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, এই জন্য বলছে প্যানক্রিয়াটিক। তাহলে এটার নাম হচ্ছে পলিপেপটাইড, পলিপেপটাইড, পলিপেপটাইড। মনে থাকবে তাহলে এই চারটা, গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন এবং পলিপেপটাইড, পলিপেপটাইড। তাহলে ধরো আমরা ইংলিশে যদি চিন্তা করি তাহলে ছন্দটা এভাবে মনে রাখো, ধরো জি, জি বললাম, জি, জি ফর গ্লুকাগন, জি আই এম, আই এম না আসলে আই এম, মানে আই এন হয় কিন্তু আমি বলতেছি আই এম, তোমরা এন ধরো, তার মানে আই এন, ইনসুলিন, আই এম। তাহলে জি আই এম, তারপরে কি বলছি এসপি, জি আমি, জি আই এম এসপি, আমি একজন এসপি। এসপি দিয়ে অনেক কিছু হয়, পুলিশের এসপি ছাড়া আর অন্য কিছু ভাবো, ওইটা ভেবে মানুষজন যে হারে গালিগালাজ করে। তো যাই হোক, এস পি, তাহলে এস ফর সোমাটোস্ট্যাটিন এবং পি ফর পলিপেপটাইড। তাহলে মনে থাকবে জি আই এম এসপি, জি আই এম এসপি। এখন আমরা জি আই এম এসপি এর কাজগুলো লিখে ফেলি। তাহলে দেখো যে যেটা হচ্ছে তোমার গ্লুকাগন, এই গ্লুকাগন কি করে, রক্তে গ্লুকোজের মাত্রাটাকে বৃদ্ধি করে। গ্লুকাগনের কাজ হচ্ছে রক্তে, রক্তে C6H12O6 এর বৃদ্ধি করা, রক্তে গ্লুকোজের বৃদ্ধি করে, রক্তে গ্লুকোজের বৃদ্ধি করে, ঠিক আছে, রক্তে গ্লুকোজ বৃদ্ধি করে বা গ্লুকোজ বৃদ্ধি করে, এর দেওয়ার দরকার নাই। তাহলে রক্তে গ্লুকোজকে বৃদ্ধি করে গ্লুকাগন। ইনসুলিন কি করে, তার বিপরীত কাজটা করে, তার মানে রক্তে গ্লুকোজ কমায়। ইনসুলিন হচ্ছে রক্তে, ইনসুলিনের কাজ রক্তে গ্লুকোজ কমায়, রক্তে গ্লুকোজ কমায়, রক্তে গ্লুকোজ কমায়, ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজ কমায়। আচ্ছা, আর সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে আলফা এবং বিটা কোষ, এর কাজটা হচ্ছে, সোমাটোস্ট্যাটিনের কাজটা হচ্ছে আলফা এন্ড বিটা কোষের ক্ষরণটা সে নিয়ন্ত্রণ করে। তার মানে ইনসুলিন আর গ্লুকাগন ক্ষরণটাকে কে নিয়ন্ত্রণ করে, সোমাটোস্ট্যাটিন। আলফা এবং বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ, এর ক্ষরণটাকে সে নিয়ন্ত্রণ করে। তার মানে তোর এখন ইনসুলিন নিঃসরণ হবে নাকি গ্লুকাগন নিঃসরণ হবে, এই কাজটা কিন্তু সে করে, ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, 4 নাম্বার আমরা যেটা, নিয়ন্ত্রণ লেখাটা মনে হয় দেখা যাচ্ছে না। আচ্ছা, 4 নাম্বারে যেটা মনে রাখবা সেটা হচ্ছে অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয়। পলিপেপটাইড কি করে, অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয়। অগ্নাশয়, অগ্নাশয় রসক্ষরণে বাধা, অগ্নাশয়ের রসক্ষরণে বাধা দেয়।
এই হচ্ছে আমাদের আজকের পরিপাক গ্রন্থি নিয়ে একটা বিশাল বড় কিন্তু ছক করে ফেলছি, কারণ আমি কতবার মুছছি আর কতবার লিখছি এটা তোমরা নিজেরাই জানো। তাহলে এই হচ্ছে আমাদের ধরে নাও আজকের মতো পড়া আমি লিখে দিয়েছিলাম যে 10টা 5 থেকে 11টা 15, এখন বাজে 11টা 17। আমি আশা করি আমার কথার সাথে কাজের মিল রাখতে পেরেছি। তোমরা যারা এতক্ষণ ছিলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। নোটটা করে ফেলবা। হ্যাঁ, আমাদের আদিল একটা কথা বলছিল, যদি থেকে থাকে বা পরে দেখে নিবা, যে স্যার 2x করা যাচ্ছে না। এখন ধরো আমি ফেসবুকের সেটিংটা এত ভালো পারি না, আমি আমার জায়গা থেকে যা চেষ্টা করার। তো তোমাদের যদি কারো ফেসবুক থেকে দেখতে কষ্ট হয়, আমার ইউটিউবে আমি প্রতিদিন রাত্রে বেলায় যে এখন ক্লাসটা নিলাম রাত্রের মধ্যে ইউটিউবে আপলোড হয়ে যাবে, এবং একটা প্লেলিস্ট আকারে আমি সাজিয়ে রাখতেছি যাতে তোমার খুঁজে পেতে সুবিধা হয়। আমার চ্যানেলে যাবা, প্লেলিস্ট সার্চ দিবা, এই পরিপাক অধ্যায়ের ক্লাসগুলো পাবা। এছাড়াও হাইড্রা আছে, আরো বেশ কিছু আছে। কারণ কি, তোমরা যারা বাসায় বসে আছো, এখনো শহরে আসো নাই, এখনো ক্লাসগুলোতে নিয়মিত হচ্ছে না অন্য টিচারের, তারা অ্যাটলিস্ট আমার সাবজেক্টের কয়েকটা অধ্যায় আগায় রাখো। তাহলে পরবর্তীতে যখন তোমার অন্য সাবজেক্টগুলো চাপ আসবে, তখন আমারটাতে তুমি অ্যাজ ইউজুয়াল মতো পড়ে যেতে পারবা। কিন্তু কোনো একটা সাবজেক্ট, আমারটা হোক অন্যটা হোক, তুমি বাসায় বসে থেকে শুধু শুধু সময় নষ্ট করিও না। আব্বু আমার কাছ থেকে এখন থেকে একটা পারফেক্ট সাপোর্টিং নাও, একটা রুটিন তৈরি করো, যাতে তোমার আড্ডারও একটা সুযোগ থাকে, তোমার পড়ালেখারও সুযোগটা তুমি করে নাও। কারণ দেখো, তুমি যদি এখন থেকে কাজটা করতে পারো, তোমার কলেজ এখনো আজকের দিন থেকে শুরু করে 2 মাস 10 দিন পরে তোমার কলেজ কার্যক্রম শুরু হবে। এই 2 মাস 10 দিনে প্রত্যেকটা বইয়ের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আইসিটি, ইংলিশ, বাংলা প্রত্যেকটার কিন্তু আমরা 2টা 3টা অধ্যায়, মানে কেমিস্ট্রি সম্ভব না, অন্যগুলোর ক্ষেত্রে মোটামুটি ধরো 2টা, বা আমার বায়োলজির ক্ষেত্রে 3টা অধ্যায় কিন্তু শেষ করা সম্ভব। এটা তোমাকে অনেক এগিয়ে রাখবে, অনেক 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 এগিয়ে রাখবে। তো এতটুকুই কথা তোমাদের জন্য। আমার অফলাইন ব্যাচে ক্লাস চলতেছে, সকাল 9টা বিকাল 3টা, যে টাইমে পারো চলে আসবা। তোমাদের জন্য এই মাস পুরোপুরি ক্লাসটা উন্মুক্ত থাকবে। কারণ কি, একটা টিচারকে বোঝার জন্য বেশ কয়েকটা ক্লাস দরকার। আমি একদিন ক্লাস দিলাম, খুব ছন্দটন্দ দিয়ে মজা পাইলা, ভর্তি হয়ে গেলা, ওই টিচারগুলোকে আমি নিজেই পার্সোনালি লাইক করি না। তো এই জন্য তোমাদের ফুল এই মাস ফ্রি আছে। যাদের পরিচিত কেউ থাকবে পাঠাই দিও, ইনশাল্লাহ আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।